সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা হাবিবুর রশিদ হাবিব। ১৭ বছরে হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে রাজপথের লড়াইয়ে সমুখসারীর একজন যোদ্ধা ছিলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্ভাবনাময় রাজনীতিক হাবিবের আগের সব কিছু শুধু স্বীকৃতি দেননি, দিয়েছেন জনগণকে সেবা করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। বর্তমানে তিনি প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন বিভাগ। দর্শক, আমাদের আজকের সম্পাদকীয় অতিথি হাবিবুর রশিদ হাবিব। সঙ্গত কারণেই আমাদের আজকের সম্পাদকীয় শিরোনাম হাবিবের জানা অজানা। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে তিনি উপস্থিত আছেন। আমি শুরু করছি আপনাকে এই এভাবেই বলতে চাই যে আপনি ঈদের সময় অন্যান্য সব মন্ত্রী এক ধরনের একটু রিলিফ পান, কিন্তু আপনারা যারা যোগাযোগের দায়িত্বে আছেন, এই যে সময় যে জনগণ অনেক মানুষ ঢাকার বাইরে যায়, তাদের ব্যবস্থাপনাটা নিয়েই আপনাদের বিজি থাকতে হয়। কেমন কাটলো আপনার ঈদ? ধন্যবাদ আপনাকে। প্রথমে হচ্ছে আমি আপনার মাধ্যমে সবাইকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আর আমাদের হচ্ছে যে সবার আগে হচ্ছে দায়িত্ব, তাই না? আমরা জনগণ আমাদেরকে তাদের ভোটে নির্বাচিত করেছেন, আমরা জনগণের প্রতিনিধি এবং আমরা রাজনীতিকে ক্ষমতা না, দায়িত্বই মনে করি। এবং জনগণ যেহেতু আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই ক্ষেত্রে আমরা জনগণের আমাদের জবাবদিহিতা এবং দায়িত্বের জায়গায় আমাদের কাজ করতে হবে। এবং যেহেতু ঈদে মানুষকে নিরাপদ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরানো হচ্ছে আমাদের দায়িত্ব, এবং আমাদের সরকার এই ব্যাপারে সার্বক্ষণিক মনিটরিং করছেন। আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সার্বক্ষণিক সবসময় খোঁজখবর রাখছেন যাতে সেবাটি নিশ্চিত করা যায় এবং মানুষকে নিরাপদে দায়িত্ব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করছি। আমাদের অনেক জায়গায় অনেক ধরনের সংকট রয়েছে, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি যে আর এবারে ঈদটি হচ্ছে দায়িত্ব পালন করার মাধ্যমে ঈদ আমরা পালন করছি। যেহেতু জনগণকে দায়িত্ব পালন করছি, সেই ঈদের মধ্যে একরকম অন্যরকম ভালো লাগা আছে। কারণ সারা জীবন যেহেতু রাজনীতি করেছি জনগণের সেবা করার জন্য, জনগণকে সার্ভ করার জন্য, সেই সুযোগটা পেয়েছি। সেই জন্য এই কাজটি করতে ভালোই লাগছে, কারণ জনগণের পাশে থাকাটা একটি আলাদা একটা অনুভূতি কাজ করে। আপনারা দীর্ঘদিন রাজপথে ছিলেন, লড়াই সংগ্রাম করেছেন। এখন আপনার সরকারের একটা প্রোটোকল আছে, একটা দায়বদ্ধতা আছে। তো কেমন ফিল করছেন, উপভোগ করছেন কেমন দায়িত্ব? আসলে একটি উপভোগ করার বিষয় নেই, এটি দায়িত্ব। আসলে আমরা এটিকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে চাচ্ছি। আর প্রোটোকলে যে ব্যাপারটি বলছেন সেটি হচ্ছে যে হ্যাঁ, রাষ্ট্রীয় অনেক জায়গায় আমাদেরকে কিছু নিয়ম কানুনের মধ্যে থাকতে হয়, বাট ব্যক্তি জায়গায় আমি হাবিবে আছি। সেখানে আমি ওই জায়গাটা পরিবর্তন করতে চাই না। আমি আমার ব্যক্তি জীবনে যেভাবে ছিলাম, মানুষের কাছাকাছি ছিলাম, মানুষের খুব আপন করে আমাকে তাদের আপনজন মনে করতো, তাদের একজন কাছের মানুষ মনে করতো, সেই জায়গাটা সবসময় থাকতে চাই। আর সরকারি কাজ করতে যে সেখানে যে সকল নিয়মকানুন পালন করতে হয়, সেই নিয়মকানুনের মধ্যেও আমরা মেনে চলতে চাই। সেটি হচ্ছে যে আসলে দুটির মধ্যে সমন্বয় সাধন করে নিজের কাজটি সরকারের যে মানুষের যে আশা ভরসার জায়গা নিয়ে সরকারকে ভোট দিয়েছে, তাদের প্রতিনিধি বানিয়েছে, সরকার গঠন করতে পেরেছে জাতীয়তাবাদী দল, সেই জায়গায় আমরা তার অংশীদার হিসাবে আমাদের দায়িত্বটিকে সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। আমরা অনেক সময় দেখি যে ক্ষমতায় গেলে জনগণের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয় সরকারে গেলে রাজনৈতিক নেতাদের, এবং সেই দূরত্বটা একটা পর্যায়ে আর সেটা ঠিক করা যায় না। তো এই বিষয়টিকে আপনি কখনো ফিল করছেন? আমার যে ব্যাপারটা হচ্ছে যে আমি ফিল করছি অন্যভাবে। কারণ আমি মানুষের সাথে এত বেশি সময় দিই, এত বেশি মানুষের সাথে পাশাপাশি থাকি। এখন মানুষের এতদিন ধারণা ছিল যে যারা এমপি হয় বা মন্ত্রী হয়, তারা মানুষের কাছ থেকে অনেক দূরে সরে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন খুব মানুষের কাছাকাছি থাকেন, আমরাও আসলে মানুষের এতটা কাছাকাছি থাকি যে আমাকে এখন এলাকায় মানুষের কাছে শুনতে হয় যে এতদিন আমরা মনে করতাম যে এমপি মন্ত্রীরা অনেক দূরের কেউ, আর আপনার কাছে এসে মনে হচ্ছে যে এমপি মন্ত্রীরা এত কাছে পাওয়া যায়, না ডাকলেও পাওয়া যায়, যে সেই কারণে অনেকেরা বলে যে ভাই আপনি এমপি মন্ত্রীকে খুব
কাছাকাছি এত ঘরের লোক বানিয়ে ফেলছেন। তা আমি বলেছিলাম নির্বাচন আগেও তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের ঘরের ছেলে, এলাকার সন্তান, সেই হিসাবে সেই জায়গা থেকে যাতে আপনাদের কখনোই দূরে কোনো মানে অনুভূতি তৈরি না হয়, যে আপনারা না ডাকলেও যাতে একজন মন্ত্রী এমপি আপনার সারাক্ষণ আপনারা দেখতে পারেন। আপনারা হ্যাঁ, আমাকে হয়তো বা অনেক সময় রাষ্ট্রীয় কাজ করতে, যে আমার মন্ত্রণালয়ের কাজ করতে যে আমার সময়টুকু দিতে হয়, এই সময়ের বাইরে বাকি সময়টুকু আমি চেষ্টা করি আমার পরিবারকে আসলে ওইভাবে সময় দিতে পারি না। বাকি সময়টাকে চেষ্টা করি যে মানুষের কাছে থাকা, মানুষের পাশে থেকে তাদের অন্তত দুঃখ দুর্দশাটা, তাদের সব দুঃখ দুর্দশা আমার পক্ষে মানে আমি সমাধান করতে পারবো তা না, কিন্তু তাদের দুঃখ দুর্দশাগুলি যাতে শুনতে পারি এবং সেখানে যাতে তারা যাতে কোনো মাধ্যম ব্যবহার করতে না হয়। কারণ হচ্ছে যাতে দোষ ত্রুটি আমারই, এবং সেখানে যাতে এর মাঝখানে কেউ কোনো রকম অবৈধ ফায়দা নিতে না পারে অথবা সুযোগ নিতে না পারে, এবং মানুষ যাতে তার অনুভূতির কথা, দুঃখ দুর্দশার কথা আগেও যেমনিভাবে আমাদের কাছে এসে বলতে পারতো, এখনও যাতে সেভাবে বলতে পারে, সেই কাজটি করি। প্রতিদিনের কাজ প্রতিদিনের চেষ্টা করি প্রতিদিনই শেষ করার জন্য। আমি একটু পেছনে ফিরে যাই। নির্বাচনের সময় আপনি আপনার আসন থেকে আপনি লাখ ভোটেরও বেশি ব্যবধানে নির্বাচনে বিজয়ী হয়েছেন, এবং আপনার ওখানে একজন ডাক্তার ক্যান্ডিডেট ছিলেন যিনি আগে এনসিপি করতেন, পরে তাসনিম জারা। তা আপনি কি কখনো ভেবেছিলেন যে এত ভোটের ব্যবধানে আপনি জিতবেন? এই কনফিডেন্সটা কি ছিল রেজাল্টের আগে? যেটি হচ্ছে প্রথম হচ্ছে যে আসলে আমি লাখ ভোটের ব্যবধানে মানে পাস করেছি এটা না, আসলে আমি লাখ ভোটের বেশি পেয়েছি, এটি হচ্ছে মূল ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমি তো ওই এলাকার সন্তান, আমার বেড়ে ওঠা ওই এলাকার থেকে আমি বেড়ে উঠেছি একেবারে। আমার প্রাইমারি থেকে শুরু করে আজ পর্যন্ত আমি যে বাসায়টি থাকি সেই বাসায় কিন্তু আমি এখনও থাকছি এবং ওই বাসায় আমি বেড়ে উঠেছি। আর আমার রাজনৈতিক ওই এলাকার রাজনীতির সাথে সম্পৃক্ততা আমার প্রায় 38 বছর যাবৎ। আর আমি নির্বাচনে যে জিনিসটা সবসময় বলেছি, এখনও বলি, যে এই আমার সাথে কিন্তু শুভেচ্ছা বিনিময় হয়েছে। তাসনিম জারা ঈদের দিনও আমি গতকালকে তার সাথে আমার কথাবার্তা হয়েছে। আমার প্রার্থীদেরকে আমি কখনোই প্রতিদ্বন্দ্বী না, আমি সবসময় বলেছি যে তারা আমার সহযোদ্ধা, এবং তারা সকল যে এলাকার উন্নয়ন চাবে, ঢাকা নয়, আমি তাকে সহযোদ্ধা হিসাবেই আমার পাশে রাখতে চাই এবং তার পাশেও আমি থাকতে চাই। কারণ হচ্ছে এলাকার মানুষের চাহিদা, এলাকার উন্নয়নে হচ্ছে আমাদের প্রথম কাজ। আমার সম্পদের স্বল্পতা রয়েছে, তা আমরা যে কথাটাই বলি সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আমাদের কাজগুলো এগিয়ে নিতে চাই। সেই ক্ষেত্রে যেটাই হচ্ছে মানুষ ওই এলাকার লোক মানে যারা বসবাস করেন, আমি ওই এলাকার একজন বাসিন্দা এবং ছোটবেলা থেকে বড় হয়েছে, তাদের সাথে দীর্ঘদিনের আমার একটা সম্পর্ক রয়েছে। নির্বাচনে আমি একমাত্র লোক যিনি আমি যে বলেছে যে আমাকে আমার বিগত দিনে কর্মকাণ্ড, আমার বিগত দিনের ব্যবহার যদি মনে হয় যে আমি আমাদের আশেপাশে যারা আমাকে চিনে তাদের থেকে জানবেন যে হাবিব খারাপ ছেলে না ভালো ছেলে। হাবিব যদি খারাপ ছেলে হয় তাহলে হাবিবকে আপনারা ভোট দিবেন না। আর বিগত দিনের কর্মকাণ্ড যদি বলে যে আমাকে ভোট দেওয়া যায়, তাহলে আমাকে ওইটা পর্যালোচনা করে আপনাকে ভোট দেবেন। সেই কারণে আসলে মানুষের সাথে যে আমার একটা ভালোবাসার হৃদ্যতার সম্পর্ক, সেই সম্পর্কটিকে আমি নির্বাচন কেন্দ্রিক ওই এলাকায় যাইনি বা নির্বাচন কেন্দ্রিক ওই এলাকার মানুষের কাছে আমি ভোট চাইনি। কারণ আমি দীর্ঘদিনের একটা সম্পর্ক, অনেক চড়াই উঠতে পার করেছি। দীর্ঘ রাজনৈতিক কখনো 1 বছর, কখনো 6 মাস বাড়ি ঘরে যেতে পারিনি। তারপরেও আমি বিভিন্ন সময় দল যখন ক্ষমতায় ছিল তখনও আমি দায়িত্ব মানে সংগঠনের দায়িত্বে ছিলাম। বিগত দিনেও আমার দ্বারা মানুষ কখনোই পারলে উপকার করার চেষ্টা করেছি, অপকারের মানসিকতা ছিল না। রাজনীতি প্রতিহিংসা রাজনীতি করিনি। সে একটা ভরসা আসলে সবসময় ছিল যে আমি তো যেহেতু ক্যান্ডিডেট ছিলাম না, এমপি ক্যান্ডিডেটও ছিলাম না, দল যখন আমাকে আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন আমাকে নমিনেশন দিয়েছেন, জনগণের কাছে গিয়েছি, জনগণ তখন আসলে মনে করেছে তাদের ঘরের সন্তান, এলাকার ছেলে, তাদেরই খুব কাছের কেউ এই নির্বাচনে দাঁড়িয়েছে। এই যে তার প্রতিফলন দিয়েছে, তারা যে আমাকে ভোট দিয়েছে, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে ভরসার জায়গাটা সবসময় ছিল, যেহেতু আমি সবসময় এলাকার মানুষের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো। এই যে আপনি প্রথমবারের এমপি হলেন এবং এমপি হয়ে আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্যাবিনেটে নিজেকে জায়গা করে নিলেন, এই অনুভূতিটা কেমন ছিল? এই অনুভূতিটা আসলে মানে প্রথম যখন আমাকে দল নমিনেশন দিয়েছে তখনও আমি মনে করেছি দল যে ভরসা আস্থা রেখে সেই জায়গাটা আমাকে আমার এলাকার মানুষ কাছে যখন ভর্তি, তখন মনে হয়েছে যে না, এলাকার মানুষ আমি আমাকে যে এত ভালোবাসে সেই জায়গাটা যেমন আস্থার জায়গা তৈরি হয়েছিল,
তেমনিভাবে আবার নতুন করে সরকার, যখন আমি সরকারের বরাবর সরকারের অন্তর্ভুক্ত হলাম দায়িত্বে, তখন মনে হয়েছে যে আমার কাজ সময়টা ঘন্টা আরও সময় বাড়িয়ে দিতে হবে, যে একদিক দিয়ে দেশের সেবা করতে হবে, আরেক দিক দিয়ে হচ্ছে যে এলাকার মানুষের, দুটি জায়গায় সমন্বয় করতে হবে। অনুভূতির জায়গাটা খুব ভালো ছিল, সাথে সাথে মনে হচ্ছে যে দায়িত্বের জায়গাটা আরও বেড়ে গিয়েছে। সুতরাং দায়িত্ব জায়গাটা ভালো লাগার থেকে দায়িত্বের জায়গাটা হচ্ছে আমাকে বেশি করেছে, যে এখন আমাকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। কখনো কি ভেবেছিলেন যে আপনি মন্ত্রী হবেন কিংবা এরকম একটা সুযোগ পাবেন? না, আমি তো এমপি প্রার্থী ছিলাম না, সুতরাং আমি এমপি না হলে আমি টেকনোক্রেট মিনিস্টার হবো সেটি তো কখনো চিন্তা করি নাই, কারণ আমার তো এমপি প্রার্থী ছিলাম না, দল আমাকে এমপি প্রার্থী করেছে। সুতরাং আমি দলের প্রতি তো সবসময় একটা কৃতজ্ঞতার মানসিকতার মধ্যেই ছিলাম। হ্যাঁ, সুতরাং আমি কখনোই তো এই ব্যাপার নিয়ে আসলে চিন্তা করিনি। আমার সবসময় চিন্তা ছিল যে আমি দলের আমার পাশে থাকবো, কারণ হচ্ছে আমি খুব মাঠ পর্যায়ের একজন কর্মী হিসেবে দলকে খুব কাছের থেকে দেখেছি। আমার অনেক সহযোদ্ধারা জীবন দিয়েছে, আমার অনেক সহযোদ্ধারা গুম হয়েছে, আমার অনেক সহযোদ্ধার পঙ্গুত্ব বরণ করেছে, অনেকের জীবন নষ্ট হয়ে গেছে। সেখানে আমি বেঁচে আছি। আমারও সাজা, প্রায় 8 বছর সাজা হয়েছিল আমার অনেক বছর আগে শতাধিক মামলার আসামি ছিলাম আমি। সুতরাং আমাকে অনেক দীর্ঘ সময় কারাগারেই হয়তো আমাকে থাকতে হতো, অথবা ফেরারি জীবনযাপন করতে হতো। সেখানে আমার মূল ধারণাই ছিল আমি আমার দলের পাশে থাকবো, দলের নিয়মকানুন মেনে দলের সিদ্ধান্তগুলি কার্যকর করে আমি আমার কর্মীদের, যে সহযোদ্ধারা যে আত্মহতি দিয়েছে, তাদের সেই জায়গাটুকু, সম্মানটুকু, তাদের প্রতি আত্মত্যাগের বাস্তবায়ন করা, যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ভোটাধিকার বাংলাদেশ, সেটি ছিল মূল উদ্দেশ্য। আসলে সেই চিন্তাগুলি করেছি, নিজের চিন্তা করি নাই যে নিজেকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে। ওই জায়গার থেকে মূল সিদ্ধান্ত ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা যে লড়াই সংগ্রাম করেছেন, সেই স্বপ্নটি বাস্তবায়ন এবং সহযোদ্ধা যে সেই স্বপ্নটি বাস্তবায়ন করাই ছিল আমার মূল লক্ষ্য। সেই জিনিসটি সবসময় চিন্তা করতাম, নিজের চিন্তাটা আসলে ঠিক একটা করা হয়নি। আপনি প্রথম কার কাছ থেকে ফোন পেয়েছিলেন যে আপনি ক্যাবিনেটে আসছেন এরকম? এটি হচ্ছে যে আমাদের যে ক্যাবিনেট সচিব ছিলেন, তিনি আমাকে ফোন করেছেন। আমি যখন সংসদ সদস্য হিসাবে ছিলাম সংসদ ভবনে, তখন একটি ফোন এসেছে যে আপনাকে মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করা হচ্ছে, প্রতিমন্ত্রী হিসাবে আপনাকে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাকে থাকার জন্য বলা হচ্ছে। এর আগে আপনার দল থেকে, আপনার দলের চেয়ারম্যান কিংবা আপনার মহাসচিব কেউ কোনো ইঙ্গিত দেননি আপনাকে যে আপনি আসছেন? আমি তো এমপি হয়েই দলের প্রতি, আমি আসলে যখন যে অবস্থানে ছিলাম তখনই সেই অবস্থানটা নিয়ে আমি সবসময় সন্তুষ্ট ছিলাম। সুতরাং পরের জায়গাটিকে নিয়ে আমি কখনোই চিন্তা ভাবনা করিনি, বা কখনোই এই জায়গায় আমি কখনোই যেতে চাইনি। না, আমি বলছি যে আপনি কি আগে কোনো ইঙ্গিত পেয়েছিলেন কিনা নেতাদের কাছ থেকে, আপনার দলের মহাসচিব, যে আপনাকে ক্যাবিনেটে রাখা হচ্ছে এরকম? না, আমি আসলে ওই যে বললাম না, আমাকে যখন একটা ফোন এসেছে তখনই আমি জানতে পেরেছি যে আমাকে থাকতে হবে শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছি। মন্ত্রিত্বের চাপটা কেমন মনে হচ্ছে কি? আপনার যেহেতু সব মিলে 1 মাসের কিছু বেশি হয়েছে, চাপ তো থাকে। চাপ বলতে হচ্ছে দায়িত্বের পরিমাণটা বেড়ে যায়, আর সেখানে তো সফলতা ব্যর্থতা থাকেই। আর যেটি হচ্ছে যে যখন কাজটি করে সফলতা আসে, তখন আসলে মনে হয় যে আমি দায়িত্বটাকে পালন করা যায়। কিন্তু আমাদের আসলে সব জায়গায় অনেক কিছু স্বল্পতা রয়েছে। আমরা দেখা যায় যে অসম একটা যুদ্ধ অনেক সময় করি, কিন্তু আমাদের যেটি হচ্ছে যে আমরা যদি এই আমাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারি, তখন আনন্দটা অনেক বেশি থাকে। আর দায়িত্ব যত বাড়ে, পেশার চাপ তো তত বাড়বেই। আপনার দায়িত্বের সাথে সাথে আপনার একটা চাপ তৈরি হবেই। এটা স্বাভাবিক, ওই স্বাভাবিক চাপটা তো থাকেই। আপনি এক আন্দোলন করতে যে এক সময় মনে হয় গুলি খেয়েছিলেন? জি, আমি আসলে আন্দোলন করতে যে আহত হয়েছিলাম, জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিলাম। মনে করি যে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি, এবং মানুষ আমার জন্য অনেক দোয়া করেছে, সেই জন্য তাদের প্রতিও অনেক শুকরিয়া এবং কৃতজ্ঞতা। আমার দেহে প্রায় 4টি গুলি বিদ্ধ হয়েছিল, 4টি গুলি আমার দেহে বিদ্ধ হয়েছিল।
তারপরেও আল্লাহর রহমতে মানুষের দয়ে বেঁচে মানে আছি। আপনি যেখানে আপনার জীবন মৃত্যু নিয়ে সংখ্যা ছিল, এখন আপনি প্রতিমন্ত্রী, মানে এক সরকারের ক্যাবিনেটে, মানে এটা তো আপনার এক ধরনের অর্জন। সেটাই তো বললাম যে আসলে আমাদের যেখানে আমার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরজামান জনি, তাকে 16টা গুলি করে হত্যা করা হয়েছে আমাদের জোরপুকুর মাঠে। আমার আরেকটা থানা সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি সুজন, তাকে আমরা এখনো পাইনি, সে গুম রয়েছে। আমার ওয়ার্ডের সভাপতি, সে এখনো গুম রয়েছে। সেখানে আসলে বড় অর্জনটা হচ্ছে যে আমরা মানুষের ভোটাধিকারটা বাস্তবায়ন করতে পেরেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। আর আরেকটি হচ্ছে যে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যেটি আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেদিকে এগিয়ে চলছি। আরেকটা হচ্ছে সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে পারছি, যে তারা যে দেশের জন্য যে সেই কাজটা আমরা করতে পারছি। আর মন্ত্রী পেয়ে যেটি হচ্ছে যে মনে হচ্ছে যে দায়িত্বের আমাদের সহযোদ্ধাদের স্বপ্ন, মানুষের যে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ, একটি নিরাপদ যে একটি বাংলাদেশ তৈরি করতে চায়, সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারলেই আমাদের আরও বেশি এগিয়ে যাওয়া যাবে এবং নিজের স্বপ্নটি বাস্তবায়ন। এবার ওই আপনার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে আপনাদের প্রথম যে ইটা ছিল, ওই ঘরে ফেরার বিষয়টা খুব সুন্দরভাবে করা, এই বিষয়টিতে আপনি কতখানি সফল হয়েছেন বলে মনে করেন? আসলে আমরা একটি অংশ সম্পূর্ণ হয়েছে, সেটা হচ্ছে মানুষ ঘরে ফিরেছে এবং এখন মানুষ আবার তার কর্মস্থলে ফেরত আসবে। দুটি কাজ পরিপূর্ণভাবে সম্পূর্ণ হলেই বোঝা যাবে যে আসলে গত বৎসরের তুলনায় 2025-এ যারা মানুষ ঘরে ফিরেছে, তা সেইখানে সেই জায়গাটার সাথেই তো সবাই তুলনা করছে, বিশেষ করে মিডিয়াগুলি। তো দুইটি কাজ সম্পূর্ণ হওয়ার পরেই বোঝা যাবে যে আমরা আসলে কতটুকু সফল বা ব্যর্থ হয়েছি। সফল ব্যর্থতার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে দায়িত্বটাই সঠিকভাবে পালন করার চেষ্টা করা। সেটাই। আমরা আসলে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে দায়িত্বটুকু পালন করার চেষ্টা করছি। সেইখানে কিছু কিছু জায়গায় আসলে, যেমন রেলে যে দুটি ঘটনা ঘটেছে, এই দুটি ঘটনা আসলে যারা ঘটিয়েছে তাদের দায়িত্বের অবহেলার জন্য সেই জায়গাটা, অন্য অন্য জায়গাগুলিতে আমরা চেষ্টা করছি যে আমরা সার্বক্ষণিক চেষ্টা করছি দায়িত্ব পালন করার জন্য, এবং সেই দায়িত্বটিকে আমরা কোথাও আমরা আসলে আমাদের ব্যক্তিগত পর্যায়ে কোনো গাফিলতি রাখার চেষ্টা করছি না। আর বাকিগুলি হচ্ছে যে আসলে তারপরেও যে জিনিসটা হচ্ছে যে আমরা যতই কাজ করি না কেন, দিন শেষে যে হচ্ছে যে আমরা কতটুকু পারলাম, সেটি হচ্ছে সেই জায়গাটাকেই আসলে প্রশ্ন। সেই জায়গার একটি অংশ সম্পূর্ণ হয়েছে, আবার মানুষ এখন কর্মস্থলে আবার ফিরে আসা শুরু হয়েছে। সেই জায়গাটি পরিপূর্ণ সম্পূর্ণ হওয়ার পরেই আমরা টোটাল পর্যালোচনা করে বলতে পারবো যে আসলে সফলতা ব্যর্থতা কত। এখন পর্যন্ত আপনার কি মনে হয় যে আপনারা বেশ যা করছেন তাতে জনগণ সন্তুষ্ট? আমরা যে জায়গাটি হচ্ছে সেই জায়গাটা হচ্ছে যে আমরা যেখানে যেখানে অসঙ্গতি ঘটছে, যেখানে যেখানে মানে আমাদের অভিযোগ আসতেছে, সেখানে আমরা চেষ্টা করছি সাথে সাথেই পদক্ষেপ গ্রহণ করার জন্য। এবং যেমনি আমার যে নাম্বারটি, ফোন নাম্বারটি, এই নাম্বারটি কিন্তু আজকের নাম্বার না, অনেক পুরাতন নাম্বার। এই নাম্বারটি সব জায়গায় দেওয়া আছে। সেখানে এই নাম্বারটিতে যেমন হোয়াটসঅ্যাপও ব্যবহার করি, রেগুলার ফোনও ব্যবহার করি। আমি চেষ্টা করি যে ধরেন এখন আপনার সাথে আমি টকশোতে আছি বা আলোচনা করছি, সেই জায়গায় ধরেন ফোন ধরা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু সারাক্ষণ কিন্তু আমি ফোনটা খোলা রাখি। যেখানেই আমরা যেই অভিযোগ পাই সাথে সাথে চেষ্টা করি। কালকেও যেমন গুলিস্তান এলাকায় এরকম কিছু অভিযোগ আমি পেয়েছি, যখন আমি সিলেট যাচ্ছিলাম, সাথে সাথে সচিবকে এবং দায়িত্বশীল কর্মকর্তাতে ফোন করার পর ওইখানে ভ্রাম্যমাণ আদালত যে কিন্তু তাদেরকে আনন্দ এক্সপ্রেস নামে একটা ছিল, বা গুলিস্তান এলাকায় যেগুলো চলে, তাদেরকে সাথে সাথে জরিমানা করেছে এবং যারা অতিরিক্ত ভাড়া নিয়েছে সেদের ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা আসলে আমাদের ভ্রাম্যমাণ অনেক আদালত রয়েছে, আমাদের প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন। যেখানেই আমরা কোনো অসঙ্গতি দেখছি, সেখানে আমরা ব্যবস্থা গ্রহণ করার সর্বোচ্চ চেষ্টা করছি। ইসের সাথে পরিবহন খাতের সাথে চাঁদাবাজির একটা সম্পর্ক আছে, এটা সবাই বিষয়টা খুব ওপেন সিক্রেট। এটা আসলে আমাদের এই দেশের মতো দক্ষিণ এশিয়ায় একটা দেশ, আমরা ছোট, এখানে পুরোপুরি আপনি চাঁদাবাজিকে বন্ধ করতে পারবেন না, কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব। সেটার ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, চাঁদাবাজি শব্দটাই তো আর বৈধ না, চাঁদাবাজি শব্দটাই হচ্ছে অবৈধ শব্দ, তাই না?
সুতরাং যারা চাঁদাবাজি এই চাঁদাবাজ আপনাকে আমাকে কেউ যদি চাঁদাবাজ বলে কারোর জন্য তো এটা ভালো লাগবে না, তাই না? সুতরাং যে চাঁদাবাজি করবে তাকে আমি ভালো দৃষ্টিতেই দেখতে রাজি না। আর যারা চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমি মানে ব্যবস্থা গ্রহণ করব, এটাই হচ্ছে আমার মানসিকতা। এবং আমার সরকারেরও একই মানসিকতা। আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার কিন্তু তাই বলেছেন, তিনি একটি মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ করতে চান। সেখানে কিন্তু প্রশাসনকে সর্বোচ্চ পর্যায় থেকে সব জায়গায়, আমরা যেমন আমার লোকাল এলাকায় আমরা নিজেরাই সব জায়গায় বলছি যে চাঁদাবাজি যে করে, অবৈধ দখলদার যারা, তাদেরকে আপনার উচ্ছেদ করেন এবং চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করেন, মাদকের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করেন। সেখানে যদি আমার দলের প্রত্যক্ষ পরে কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেপ্তার করেন। আমরা তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি, যাতে রাজনৈতিকভাবে তারা কখনোই পুরস্কৃত হতে না পারে, তারা যে তিরস্কারের শিকার হয়, এবং তাদেরকে রাজনৈতিকভাবে শাস্তি দেবে, সাথে সাথে প্রশাসনিক শাস্তিও আমরা চাই। সুতরাং চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সবসময় তাদের বিরুদ্ধে রয়েছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় আনতে চাই। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতেও আমরা সবসময় প্রশাসনকে আমরা বলছি। কারণ হচ্ছে যে টাকাটা যাবে সেই টাকাটা তো চাঁদাবাজদের টাকা না, চাঁদাবাজি করে সে তো অবৈধ ইনকাম করে সে সুখে, টাকাটা তো জনগণের উপর থেকে যাবে, তাই না? সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সেবা দেওয়া। সেখানে যারা চাঁদাবাজির সাথে যুক্ত হবে সেই টাকাটা যদি জনগণকে বহন করতে হয়, সেই জায়গায় অবশ্যই আমরা পদক্ষেপ গ্রহণ করে চাঁদাবাজদের গ্রেপ্তার করার মাধ্যমে, আইনের আওতায় আনার মাধ্যমে যাতে জনগণেরকে আমরা শান্তির জায়গায়, নিরাপদের জায়গায় নিতে পারি, সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এই যে অতিরিক্ত ঈদের সময় কোনো উৎসব আসলেই যে বাস মালিকরা অতিরিক্ত ভাড়ার বিষয়টা চাপিয়ে দেয়, এটার ব্যাপারে আপনার মন্ত্রণালয় কিংবা আপনি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন কিংবা নেবেন? সেটি হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যেই সকল বাস ডিপো যেখানে রয়েছে কাউন্টার, সেই সব জায়গায় আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে ছিলাম। আর বিআরটি এর নির্দিষ্ট ভাড়া যে রয়েছে সেই ভাড়ার অতিরিক্ত যাতে কেউ ভাড়া না নিতে পারে সেই ব্যাপারে আমরা আমাদের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা যারা ছিলাম এবং আমাদের সচিবরা যারা ছিলেন এবং মন্ত্রণালয়ের দায়িত্ব যারা ছিলেন তাদের, এছাড়া আমরা বিভিন্ন প্রশাসনে বিভিন্ন জায়গা থেকে পুলিশ, ডিবি, র্যাব এবং আমরা ভ্রাম্যমাণ আদালতগুলিকে অনেক বেশি সক্রিয় রাখার চেষ্টা করেছি। যে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেকে রাস্তাঘাটে অতিরিক্ত ভাড়ানোর একটা প্রবণতা লক্ষ্য করেছি, সেখানে সাথে সাথেই আমরা চেষ্টা করেছি ভ্রাম্যমাণ আদালতগুলি দিয়ে, যেমন আমরা অনেকগুলি পয়েন্ট চিহ্নিত করেছিলাম, প্রায় 260টি পয়েন্ট। সেই সব জায়গাগুলিতে একটা হচ্ছে যানজট, প্লাস হচ্ছে রাস্তায় যারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে সেগুলি চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জন্য। সেই জন্য অনেকগুলি ভ্রাম্যমাণ আদালতও কাজ করেছে এবং আমরা মালিক এবং শ্রমিক যারা ছিল তাদেরকেও আমরা চেষ্টা করেছি যে এগুলি, তবে যারা এগুলি অবৈধ জায়গায় এনেছে তাদেরকে আমরা সব জায়গায় চেষ্টা করেছি যে আইনের আওতায় আনার জন্য। তবে যারা এই কাজগুলি করে তারা উদ্দেশ্যমূলক নিজেদেরকে মানে বেশি নিজেদের একটু অবৈধভাবে অর্থ কামানোর জন্য করে, তাদের মানসিকতা তো কখনোই পজিটিভ না। তবে তারা কি মানসিকতা থাকলো সেটি আমাদের মূল বিবেচ্য বিষয় নয়। আমরা হচ্ছে যেসব জায়গায় আমরা অভিযোগ পেয়েছি সেই সব জায়গায় আমরা আমাদের প্রশাসনকে আমরা সর্বোচ্চ ক্ষমতায় দিয়েছি যে অভিযান চালিয়ে তাদেরকে যাত্রীদের সেবাটা নিশ্চিত করার জন্য। ঢাকা শহর সিটি নিয়ে আপনাদের পরিকল্পনা কি, যাতায়াত যোগাযোগ ব্যবস্থার? দেখুন, ঢাকার যেটি হচ্ছে যে ঢাকাকে আমরা চাই আসলে যানজটের পরিমাণটা কমানোর জন্য। যেই জন্য আপনি দেখেছেন যে আগের সময় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অথবা এমপিরা বা মন্ত্রীরা যখন অনেক জায়গায় যেতেন তারা অনেক ক্ষেত্রে সিগন্যাল মানতেন না, অথবা তারা দেখা যেত যে অন্য যাত্রীদের বাধাগ্রস্ত করে তারা নিজেরাই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সহকারে আমরা নিজের ওই যানজটের যে দুর্ভোগ, আমরা কিন্তু সেই দুর্ভোগ পোহাচ্ছি। তার মানে জনগণের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু আমাদেরও দুর্ভোগ, এবং আমরা তখনই সন্তুষ্টির জায়গায় যেতে পারবো যখন জনগণকে এই যানজট থেকে আমরা মুক্ত হন। কতটুকু মুক্তি দিতে পারবো সেই জায়গাটা পরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারে আমরা কতটুকু উদ্যোগী হচ্ছি। আমার মনে হয় যে ঢাকা শহরকে যানজট মুক্ত করা এবং ঢাকা শহরে বিশেষ করে, যেমন আমি ইতিমধ্যে আপনাকে বলি যাই না, তবে অন্যান্য মিডিয়ায় বলেছি, সেটি হচ্ছে যে আমরা যে রেল ক্রসিংগুলি রয়েছে সেইগুলিকে আমরা ঢাকার রেল ক্রসিং বা ঢাকার আশেপাশে যে বিভিন্ন জেলায় যে রেল ক্রসিং, এগুলিকে আমরা আন্ডারপাস, ওভারপাস করে রেল ক্রসিং করতে চাই, যাতে করে রেল ক্রসিংয়ে একটা যানজট তৈরি হয় সেটি যাতে তৈরি না হয়।
আবার আমরা ইতিমধ্যে মন্ত্রী এমপিরা যে অযাচিত বা সরকারি কর্মকর্তারা যে অযাচিত যানজট তৈরি করে সেটিও যাতে তৈরি না হয় সেই ব্যাপারেও আমরা ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি, আপনারা দেখেছেন। আর এছাড়া আমরা অন্যান্য যে সমতা আনা, যা মানে আমাদের একটি রাস্তায় বিভিন্ন ধরনের যে গাড়িগুলি চলাচল করে সেখানে যারা অবৈধ যেসব পরিবহন চলাচল করে তাদেরকে আইনের আওতায় আনা, সেই কাজটিকে আমরা করতেছি। ব্যাটারি চালিত যে যানজটগুলি, যে পরিবহনগুলি রয়েছে, হ্যাঁ, সেগুলিকে কেউ একটা নিয়মের মধ্যে নিয়ে আসা এবং তাদের চলাচলের একটা নির্দিষ্ট করে দেওয়া যে কোন কোন জায়গায় তারা চলতে পারবে এবং তাদেরকে একটা লাইসেন্সের মধ্যে নিয়ে আসা যায় কেন সরকারি, সেই জায়গাগুলিও আমরা চিন্তা ভাবনা এবং কাজ এই ব্যাটারি চালিত এই যানগুলোকে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা আছে নাকি? না, এটা নিয়ে আলোচনা চলছে যে ওনাদের ব্যাপারে কি করা যায়, তাদের বিকল্প কোন ব্যবস্থা, অথবা তাদেরকে একটি আইনের লাইসেন্স নির্ধারণ করে দেওয়া, অথবা তাদেরকে একটি নির্দিষ্ট গতি, মানে কোন কোন পথে তারা চলতে পারবে, সড়ক ব্যবহার করতে কোন কোন সড়ক তারা ব্যবহার করতে পারবে না, বিশেষ করে মহাসড়ক এবং শহর সিটির ভিতরে যে সড়কগুলি রয়েছে সেখানে কতটুকু তারা পারবে, সেগুলো নিয়ে আলোচনা চলছে। এবং আলোচনা করে একটা, কারণ তারাও তো বাংলাদেশের নাগরিক, কিন্তু আমাদেরকে তো আগে সড়কের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, সেই জন্য আলোচনা চলছে যে এই ব্যাপারে সমন্বয় সাধন করা। ফিটনেসবিহীন গাড়ির নিয়ে বিআরটির সাথে এক ধরনের যোগসাজশ আমরা দেখি, এবং রাস্তায় পুরনো গাড়ি চলছে, তারা দূষণ সৃষ্টি করছে। এইসব গাড়িগুলোকে তুলে দেওয়ার ব্যাপারে আপনাদের কি পরিকল্পনা কি? এই যে এবার ঈদের আগেও আমরা বিআরটির সাথে বসেছি। আমরা আমাদের মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে নিয়ে বসে বিআরটিতে আমরা নিজেরা গিয়েছি। আমরা বিআরটিতেও প্রায় দুইবারের মতো গিয়েছি, যে আমরা এই যে বিআরটিকে আগেই বলেছি যে ফিটনেসবিহীন যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি যাতে রিপেয়ারিং করে নামতে না পারে এবং অদক্ষ চালক যারা অনেক হেল্পার দিয়ে ঈদের বিশেষ, সেগুলির ব্যাপারে আমরা কোনো রকম কিছু, আমরা কেউ যারা এগুলি কাজে সম্পৃক্ত থাকবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা কিন্তু এই ব্যাপারে বারবার বলেছি, এবং আমরা কিন্তু এটাও বলেছি যে বিভিন্ন জায়গায় গ্যারেজগুলিতে, যেখানে ঈদের আগে যে পুরনো বাসগুলি রংটং করে সেইগুলিতে অভিযান চালানোর ব্যবস্থাও কিন্তু আমরা করেছি। আমরা এই ব্যাপারে, তবে আমরা বিআরটি এর আরও স্বচ্ছতা চাই, এবং আমরা চাই যে বিআরটি এর যে এই ত্রুটি যুক্ত গাড়িগুলিকে যেমনিভাবে তারা রোড পারমিট দিয়ে দেয়, অথবা অদক্ষ চালককে যেভাবে চালকের পারমিশন পায় সেই জায়গাগুলি আরও কড়াকড়ি আরোপ করার জন্য আমরা বলেছি, এবং আমরা আরোপ করতে চাই, যাতে করে মানে ত্রুটিযুক্ত গাড়ি যাতে রাস্তায় নামতে না পারে আর অদক্ষ চালকের হাতে যাতে গাড়িগুলি না যায়। কারণ এই দুটি জিনিসই হচ্ছে অনেক মানুষের প্রাণহানি ঘটায়। এই দুটি জায়গায় আমরা কাজ করার চেষ্টা করছি, এবং এটিকে যাতে আরও কড়াকড়ি আরোপ করা যায় সেই ব্যাপারেও কাজ চলছে। আর রেল নিয়ে আপনাদের পরিকল্পনা কি? রেল নিয়ে যেটি হচ্ছে যে আমরা প্রথমে বলেছি যে ঢাকার আশেপাশের রেল ক্রসিংগুলিকে আমরা যানজট মুক্ত করতে ওভারপাস এবং আন্ডারপাস করতে চাই। সাথে সাথে ঢাকার আশেপাশে যে জেলাগুলি রয়েছে সেইগুলির মধ্যে রেলের কানেক্টিভিটি আমরা বাড়াতে চাই, যাতে ঢাকার আশেপাশে জেলার মানুষগুলি ঢাকায় এসে অফিস সময়ে ঢাকায় এসে অফিস করতে পারে এবং অফিস ছুটির পর আবার তারা বাড়ি ফিরে যেতে পারে। সেই কাজগুলি আমরা কানেক্টিভিটি যেগুলো বাড়াতে চাই। আরেকটি হচ্ছে যে বাংলাদেশের রেল আসলে মিটার গেজ ব্রড গেজ দুই ভাগে বিভক্ত। সেইখানে যেটা হচ্ছে যে আমাদের বিগত সরকার শুধু ব্রড গেজ নিয়ে চিন্তাভাবনা করতে করতে আমাদের এই জোনে যে মিটার গেজ যে ছিল সেগুলি নিয়ে আসলে তেমন একটা কাজ করে না, যেই কারণে লোকোমোটিভের সমস্যায় কিন্তু আমরা পড়ছি, এবং যে কারণে আমাদের সার্ভিস অনেক জায়গায় কমে যাচ্ছে। তাই সেই ক্ষেত্রে আমরা মানে আমাদের কথা হচ্ছে যে হ্যাঁ, আমরা ব্রডগেজে একসময় পুরো বাংলাদেশ যাবে, কিন্তু সাথে সাথে এই যে যেতে যে সময়টুকু লাগবে সেই সময় যাতে আমরা যাত্রী সেবাটাকে আমরা নিরাপদ নিশ্চিত রাখতে পারি, সেই ক্ষেত্রে মিটার গেজের দিকেও আমাদেরকে নজর দিতে হবে। এবং সেখানে লোকোমোটিভের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা যদি সমাধান করতে না পারি, আমরা 15-20 বছর ব্রডগেজে যাব, কিন্তু এই যে 5 বছর 10 বছরে যে আমাদের মিটার গেজের যে সার্ভিস রয়েছে সেটাকেও তো আমাদের নিশ্চিত করতে হবে। সুতরাং সেই ব্যাপারেও আমরা কাজ করছি যে না, দুটাকে সমন্বয় না করলে শুধুমাত্র দেখা যাবে এখনই, তাহলে সেক্ষেত্রে তো রেল স্থবির হয়ে যাবে। সেক্ষেত্রে দুইটি বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি।
আমরা একটু অন্য প্রসঙ্গে আসছি। আপনি তো রাজনীতিবিদ, সবসময় তো রাজনীতিতে সময় দিচ্ছেন, এখন আবার আপনি মন্ত্রণালয়ে বিজি হয়ে গেছেন। ব্যক্তিগত আপনার জীবনটাকে আপনি কিভাবে এটা আলাদা করেন, কিভাবে সময় কাটান? আসলে ব্যক্তিগত জীবনে যেই সময়টা মানুষের থাকে যে নিজে বা সন্তান বা পরিবার বা বাবা মা ভাই বোন হাতে, সেই সময়টুকুই আমরা আসলে কখনো কারাগারে ছিলাম, কখনো ফেরারি ছিলাম, কখনো কোর্টে ঘুরঘুর করতে হয়েছে। আমাদের ব্যক্তিগত জীবনে একটা বিশাল সময় আমরা আসলে কারাগার, ফেরারি, কোর্টের বারান্দায়, কোর্ট কাচারি ঘুরে ঘুরে। আর ব্যক্তিগত জীবনে যেটি হচ্ছে যে আমাদের পরিবারগুলি আসলে আমার মাকে বা আমার স্ত্রীকে সবসময় দুটি ব্যাগ রেডি করার জন্য আমার বলা থাকতো। সেটি হচ্ছে যে আমি গরমকালে জেলখানায়, কারণ আমরা সবসময় পুলিশের নজরদারির মধ্যে থাকতাম, গ্রেপ্তার হতাম আবার বের হতাম। যে আম্মাকে বলা থাকতো যে দুইটা ব্যাগ, একটার মধ্যে গরম কাপড় থাকতো আর একটার মধ্যে শীতের কাপড় থাকতো। যেই সময় আমি যে গ্রেপ্তার হব, যাতে জেলখানা আমার অন্তত ব্যাগটা পৌঁছানো যায়। কারণ আমাদের আসলে কখন গ্রেপ্তার হব, কখন জেলে থাকবো আর কখন বাইরে থাকবো সেটি নিশ্চিত থাকতো না। আমাদের পরিবারগুলি এগুলি সবসময়, তারা আসলে একটা সময় করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, যে ধরেই নিয়েছিল যে আমাদের জীবনের বাস্তবতা হচ্ছে যে প্রথম বাসা হচ্ছে জেল, হ্যাঁ, আর দ্বিতীয় বাসা হচ্ছে যেই বাসায় আমি থাকি। তার ওইটা আমাদের মধ্যে, মানে ওই জায়গায় বেশি সময় থাকতে হবে, অথবা যে কোনো সময় আমরা গ্রেপ্তার হতে পারি। কারণ সারাক্ষণ আমাদের বাসায় ডিবি, র্যাব, লোকাল থানা, পুলিশ সারাক্ষণই আমাদের বাসায় যাতায়াত করতো, তারা আমাদের খোঁজাখুঁজি করতো। আর অনেকেই আমাদের সাথে তখন, এখন যেমন হাজার হাজার লোক ছবি তুলতে চায়, তখন অনেকে আমাদের সাথে ছবিও তুলতে যেত না, যা ছবি তুললে সেও যদি মামলার আসামি হয়ে যায়। এবং অনেকে দেখা যেত আমার সাথে ছবি তুললে তারা চাকরি জীবনে, ব্যক্তি জীবনে অনেক হয়রানির শিকার হতো। হ্যাঁ, তখন মানুষ ভালোবাসা ছিল কিন্তু ছবি তুলতে ভয় পেত। এখন মানুষের ভালোবাসা আছে, এখন অবশ্য ছবি তুলতেও চায়। দুটি আসলে ব্যক্তি জীবনে আমাদেরকে একটা সময় অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। এখন তো আপনার ওই ভয়টা নেই, এখন আপনি মন্ত্রী, পাওয়ারের মধ্যে আছেন, এখন সময়টা কিভাবে দেন? ভয়টা কখনোই আমার ভয়টা কখনোই কাজ করেনি। না, কারণ ভয় ভয়টা বলছে কাজ জেলের করেনি যে যে আমি যখন রাজনীতিতে এসেছি, যখন মতিঝিল আইডিয়াল স্কুল থেকে যখন আমি পাশ করি, তারপর সিটি কলেজে। তা আমরা মহল্লার ওই রাজনীতি, এরশাদ বিরোধী আন্দোলনে তখনও কিন্তু অনেক ভয় ডর ছিল। সেই সময় রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। আর পরবর্তী সময়ে আমরা ধরেই নিয়েছিলাম যে আমাদের জীবনের মূল অংশটাই হচ্ছে দেশ এবং রাজনীতি। সুতরাং সেখানে ভয় করলে তো আমি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারতাম না। আর আমার কিন্তু সুযোগ ছিল রাজনীতি থেকে অনেক দূরে সরে যাওয়া, কারণ আমার পরিবারের একটা বিশাল অংশ বাইরে ছিল। আমারও আমেরিকার গ্রিন কার্ড ছিল। কিন্তু 2012 সালে ম্যাডাম যখন বলছে যে আমার পরিবার, যেহেতু আমি 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট, এবং 11 সালে আমাকে যখন হত্যা করার চেষ্টা করা হয়, তখন আমি সবার ভাই বোনরা সবাই আমার বড়, তারা সবাই মিলে আমাকে খুব প্রেশার ক্রিয়েট করছিল। হ্যাঁ, এবং জোর করে তখন তারা আমাকে আমেরিকা যাওয়ার পর তারা ব্লক করে, মানে আমি যাতে আর বাংলাদেশে না আসতে, যেহেতু একদিক দিয়ে মামলা, একদিক দিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, একদিক দিয়ে আমি ফেরারি জীবনযাপন, আমি সবার ছোট, তখন তারা খুব জোর করছিল। কিন্তু ম্যাডাম যখন আমাকে বলছে যে তুমি চলে আসো, 2012 সালে আমি কিন্তু গ্রিন কার্ড সারেন্ডার করার পরে আমি কিন্তু চলে এসেছি বাংলাদেশে। আমার কাছে সবসময় মনে হতো, এবং ভাই বোনদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি যে আজকে বিরোধী দলে আমি, আমার দেশ, আমার দল, আমার মানুষের কাছ থেকে যদি আমি চলে আসি, আমি বেঁচে থাকবো, তবে সে বেঁচে থাকাটা আমার জন্য খুব ভালো বেঁচে থাকা হবে না, কারণ আমি আমার সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে চাই। কিন্তু এখন তো পরিস্থিতিটা পাল্টেছে, এখন কেমন সময় কাটান? এখন সময় কাটাই, এখন হ্যাঁ, এখন আসলে এখন তার ফেরারি জীবনযাপন নেই। এখন সময়টা কাটাই এরকম যে আমি মনে করি আমার পরিবারটা অনেক বড় হয়ে গেছে। এখন সারা বাংলাদেশে আমি আমার পরিবার মনে করি, এবং আমার নেতা কর্মীরা তারাও আমার পরিবারের একটা অংশ। আমার জীবনের এখন অংশটা হচ্ছে আমার শুধু পরিবারের মধ্যে না, কারণ এখন আমার পরিবার অনেক বড়, সুতরাং দায়িত্ব অনেক বড়, এবং সবাইকে, সুতরাং দায়িত্বের জায়গাটাই আমার এখন মূল। আর পরিবারের যেহেতু অনেক বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে মনে হয় যে আমি যত বেশি সময় দিব, ততই আমার দেশ, আমার দল এবং আমার এলাকার মানুষ উপকৃত হবে। সেক্ষেত্রে আসলে দেখা যায় যে 5-6 ঘন্টার বেশি, 5 ঘন্টা বেশিরভাগ ক্ষেত্রে, কখনো 6 ঘন্টার বেশি আমরা ঘুমাই না। কারণ মনে হয় যে আমার 5 মিনিট সময় যদি কারো কোনো উপকার হয়, আমার 5 মিনিট সময় দিলে কারো যদি দেশের যদি কোনো উপকার হয়, সেটাই আমার প্রধান লক্ষ্য হওয়া উচিত। সেই ক্ষেত্রে আগে
ঘুমানো ফেরারি জীবনযাপন করতাম বা জেলখানায় যখন থাকতাম তখন ঘুমানোর অনেক সময় পেতাম। হ্যাঁ, কিন্তু এখন যেটা মনে হয় যে মানে এই ঘুমানোর সময়গুলি যদি আরও কম থাকতো তাহলে মানুষের দেশের যদি আরও উপকার করতে পারতাম তাহলে আর সেই ক্ষেত্রে এখন চেষ্টা করি যে বেশিরভাগ সময় কাজ করে দায়িত্ব পালন করার চেষ্টা করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে কি কোনো পরামর্শ, কোনো নির্দেশনা মন্ত্রণালয় চালাতে গেলে পান কি? মানে আসলে উনি তো 9টা 5টা অফিস করেন। হ্যাঁ, আমাদেরকেও নির্দেশনা হচ্ছে যে উনি বলেন যে আমাদেরও 9টা 5টা অফিস করতে হবে। উনি যে জিনিসটা হচ্ছে যে ওনার কথা হচ্ছে যে আমরা মানে মন্ত্রী বা এমপি সেটা কিন্তু মানে এরকম না যে ক্ষমতা না, আমি বারবার যে কথাটা বলছি দায়িত্ব। সুতরাং তাদের আগে দায়িত্ব পালন করে অন্যদেরকে শেখাতে হবে যে সে তার সঠিক দায়িত্ব পালন করছে কেন। উনি আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে যে তোমরা তোমাদের দায়িত্বটাকে পালন করবা, তোমরা তোমাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে পারো তাহলেই তোমরা অন্যদেরকে বলতে পারবা। আমিও যেমন আগে মানে উনি অনারেবল প্রাইম মিনিস্টার যেমন বলছেন যে উনি আগে 9টা 5টা অফিস করে কিন্তু আমাদেরকে বলছেন 9টা 5টা অফিস করো। উনি আগে মানে ট্রাফিক সিগন্যালে জ্যামের মধ্যে বসে থেকে আমাদেরকে কিন্তু বলছে যে যাতে আমরা অনৈতিক কোনো সুবিধা না নিই। তার মানে উনি ওনার কাজগুলি করছে, আমাদেরকে শেখাচ্ছেন যে আমরা আমাদের দায়িত্বগুলি পালন করার পরেই যাতে অন্যদেরকে দায়িত্ব পালনে উৎসাহিত করি বা অন্যদের দায়িত্ব পালন করতে যাতে তার উৎসাহিত হয় সেই কাজগুলি। সুতরাং ওনার সবসময় থাকে এবং উনি যে কোনো ঘটনা ঘটার সাথেই দেখা যায় যে আমাদেরকে সকালে মানে উঠেই প্রথমে দেখতে হয় যে 9টার আগেই যে কী কাজগুলি আজকে আমার মন্ত্রণালয়ে আছে বা কোন কাজগুলি সেগুলি সঠিকভাবে দায়িত্বগুলি পালন করা। কারণ আমরা কোনো ক্ষেত্রে যদি একটু গাফিলতি করি দেখা যায় যে 5 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কেউ না কেউ নক করছে যে আপনার মন্ত্রণালয়ের ওই জায়গায় ওই কাজটা ঠিক মতো হচ্ছে না বা আপনার মন্ত্রণালয় কাজটা ওই জায়গায় হয়েছে, আপনারা এই ব্যাপারে কী জানেন বা আপনার কী পদক্ষেপ নিলেন। তার মানে হচ্ছে যে উনি সারাক্ষণ আমাদেরকে মনিটরিং করেন, আমাদেরকে মনিটরিংয়ের মধ্যে রাখেন এবং শুধু মনিটরিংয়ের মাধ্যমে রাখেন না, আমরা যাতে আমাদের মন্ত্রণালয়ের কাজগুলি সঠিকভাবে করতে পারি সেই জন্য উনি সারাক্ষণ তৎপর থাকেন এবং নির্দেশনা দিয়ে থাকেন। এতে নিশ্চয়ই আপনারা মানে সরকারের গতি আরও বাড়ছে এবং সরকারি কাজে কর্মে যে জবাবদিহিতাটা জায়গাটা আরও বাড়ছে। তো এই যে প্রধানমন্ত্রীর এই যে তৎপরতা, এতে আমলাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কতখানি তারা আপনাদের সাথে তাল মিলায় চলতে পারছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই সরকার তো জনগণের সরকার। এই সরকার হচ্ছে জনগণের পর থেকে ভোটে নির্বাচিত সরকার। এখানে যেটা হচ্ছে যে আমরা যেমন জনগণের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে, তেমনিভাবে যারা এই সরকারে যারা আমলারা যারা রয়েছেন, সরকারে যারা কর্মকর্তা রয়েছেন, তারাও তো সরকার জনগণের টাকাই তারা বেতন পান, তাই না? সুতরাং তাদেরও তো জবাবদিহিতা রয়েছে, আমাদের জবাবদিহিতা তাদেরও জবাবদিহিতা রয়েছে। সুতরাং আমরা আমাদের জায়গায় দায়িত্ব পালন করলে তারাও তাদের দায়িত্বগুলি পালন করতে হয়। আমি যদি 9টা 5টা অফিস, মাননীয় প্রধানমন্ত্রী যদি 9টা 5টা অফিস করেন তাহলে আমিও 9টা 5টা যদি অফিস করি তাহলে আমাদের মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা তাদেরও তো 9টা 5টা অফিস করা উচিত, তাই না? আর আমার মনে হয় যে নিজের কাজটা আমরা নিজেরা যদি করি তাহলে অন্যকেও সেই কাজটা আসলে বলার আগে তারাও চিন্তা করে যে তারাই তো করতেছে। সুতরাং অনেক ক্ষেত্রে সময় ঘন্টাও বেঁচে যায়, অনেক মানে জটিলতার থেকেও নিজে থেকে মুক্তি করা যায় এবং অন্যদের থেকে দায়িত্বটা আদায় করা যায়। যে অন্য যারা রয়েছে আমাদের মন্ত্রণালয়ে তাদের থেকে দায়িত্বটা আদায় করা অনেক সহজ হয়। আপনি বলছেন যে আপনার ব্যক্তি জীবন বলে এখন আর কিছু নাই, পুরো আপনার পরিবারটা অনেক বেড়ে গেছে। তারপরও আমি আপনাকে জিজ্ঞেস না, আমার ব্যক্তি জীবন বলতে কিছু নাই সেটা বলি নাই। আমার ব্যক্তি জীবন রয়েছে কিন্তু পরিবারের সংখ্যা বেড়ে গেছে, সদস্য সংখ্যা বেড়ে গেছে। আপনার ব্যক্তি জীবনে কে কে আছে? আমার ব্যক্তি জীবনে আমার বাবা ছাড়া প্রায় সবাই আছেন। আমার মা আছেন, আমার মার বয়স প্রায় 83। আমার বাবা বিরোধী ওই 17 সালে তখনই আমার বাবা মারা গিয়েছেন। আর আমরা 3 ভাই 2 বোন। আমার বড় ভাই ইঞ্জিনিয়ার, উনি আমেরিকাতেই সেটেল, নটনের পাশে। মেজো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স মাস্টার, তার ওখানে থাকেন। আমার বোন রয়েছেন, আমার বোন জামাই নেই। আমার বোনদের ছেলেমেয়েরা তারাও একটা জায়গায় চলে গিয়েছে। আমার আর আমার ছোট বোন আছে, সবাই আমার মানে মোট কথা হচ্ছে আমরা 3 ভাই 2 বোন, তার মধ্যে আমরা সবাই আছেন, আমি সবার ছোট আর কি। আর মা আছেন, আর আমার স্ত্রী রয়েছেন। তার আসলে আমার প্রতি তার মানে যেমন ভালোবাসা রয়েছে তেমনিভাবে আক্ষেপও রয়েছে, তার মানে কিছু দুঃখবোধ তো থাকেই। কারণ হচ্ছে একটু বেশিরভাগ সময় আমি মানুষের সাথে বা আমার কাজের সাথে আমার সময় দিতে হয়। সেই ক্ষেত্রে আমাকে সে অল্প সময়ই পায়
আমিও তাকে খুব অল্প সময়ের জন্য পাই। আর সন্তানরা আবার যে ব্যাপারটা হচ্ছে, আমার সন্তানরা খুব যে সময় বড় হয়েছে তারা সেই সময় বাবাকে দেখেছে আছে ফেরারি অথবা জেলখানায়। আমি আমার সন্তানকে এতটুকু বোঝাতে সক্ষম হয়েছি যে আমি যে রাজনীতিটা করছি সেটি দেশের জন্য করছি, দেশের একটি ডেমোক্রেটিক বাংলাদেশ হবে সেই জন্য করছি। এবং আমার বউ যখন খুব হতাশ হয়ে যায় তখন আমার সন্তানরা মাকে বলে যে বাবা তো পলিটিক্স করে, তো পলিটিক্স করতে হলে বাবাকে তো মানুষের সাথে সময় কাটাতে হবে। তা আমার সন্তানরা আবার এই সাপোর্টটা আমাকে দেয়। আচ্ছা, মন্ত্রণালয় চালাতে গেলে তো নানা দিক থেকে নানা রকম সমালোচনা আসে এবং অনেক সময় প্রশংসার চেয়ে বেশি সমালোচনাই বেশি করে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? আমার কাছে আসলে সমালোচনাটাকে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানে আমি ছাত্র তারার শিক্ষক। কারণ সমালোচনা মানে আপনার যুক্তিসঙ্গত যে সমালোচনা যেটি আপনাকে বা আমার মন্ত্রণালয় অথবা দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই সমালোচনা গ্রহণ করতে আমি কখনোই পিছপা হইনি এবং সেই সমালোচনা আমি পজিটিভলি দেখি। কারণ কারণ সরকারি দলে থাকলে যে জিনিসটা তৈরি হয় যে অনেক ক্ষেত্রেই মানুষ বেশিরভাগ ক্ষেত্রে সামনাসামনি খুব পজিটিভ কথাবার্তা বলে। আর আমি কাউকে প্রথমেই জিজ্ঞেস করি যে ভাই আমার নেগেটিভ কী কী আছে, মানে সবার থেকে প্রথমে জিজ্ঞেস করে কেউ যদি কিছু বলতে চায় পজিটিভ, তাহলে আমি বলি যে ভাই আমার একটু পজিটিভ তো শুনি, শুধু নেগেটিভগুলি বলেন যাতে আমার ভুল আমি শুধরাতে পারি। হাবিবুর রশিদ হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে যারা আমাকে ভোটে নির্বাচিত করেছেন এবং আমার দল সহকারে সবাইকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে ঈদ মোবারকও জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখাবে একই সময়। শুভরাত্রি।